এদিকে সব নিরাপত্তা ভেঙে এবার এক চিঠির মাধ্যমে সরাসরি অহংকার দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠানো গোপন ও বিশেষ এক বার্তা তিনি সব জানিয়ে দিয়েছেন। খুব শীঘ্রই যে কোনো মুহূর্তে তিনি বাংলাদেশে পা রাখতে পারেন। শেখ হাসিনার এই এক কঠোর বার্তার পর দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও তোলপাড় শুরু হয়েছে। সত্যিই কি শেখ হাসিনা ফিরছেন? কবে, এখন, কখন দেশে ফিরছে? জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চীন সফর বিপদে ফেলে দিয়েছে তারেক রহমান। এই করিডোরের কারণে যুক্তরাষ্ট্র প্রচন্ডভাবে ক্ষুব্ধ হয়েছে এবং সেখান থেকে মেসেজ দিয়ে দিয়েছে তারেক রহমানকে পদত্যাগ করতে বলে। তো যে কোনো সময় যুক্তরাষ্ট্র মুখ ঘুরিয়ে নিলেই সবটা পড়ে যাবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। যাকে ইচ্ছা তাকে সবার বিরুদ্ধে হত্যা মামলা। চিফ জাস্টিস ছিলেন সাবেক চিফ জাস্টিস খায়রুল হক সাহেব, তাকে হাত করা পড়িয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা। আর আওয়ামী লীগের সকল নেতাকর্মী, প্রায় 5-6 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, অধিকাংশই সব হত্যা মামলা। যত হত্যাকাণ্ড 15 জুলাই থেকে হয়েছে, যত অগ্নি সন্ত্রাস হয়েছে, এসবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই মেটিকুলাস। এর মধ্যেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন তখন ঠিক কি ঘটবে? তিনি কিন্তু ঘোষণা দিয়ে ফেলেছেন এবছরেই বাংলাদেশে ফিরবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যদি ফিরে আসে তবে দেশের রাজনৈতিক সমীকরণ কেমন হবে? আসসালামু আলাইকুম। জানিয়ে দেবো এই মাত্র সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এ ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও স্পষ্ট করেছেন যে তিনি দেশে ফিরছেন এবং এবছরই তিনি ফিরবেন। ভারতের এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন তিনি কোনো বাধাই মানছেন না, মানবেন না, দেশে তিনি ফিরবেনই। আর তারই এক ঘোষণাতেই মার্কিন মুলুকের শেখ হাসিনা বিরোধী লবিস্ট মহল হঠাৎ অস্থির হয়ে উঠেছে। তীব্র ভাষায়, নোংরা ভাষায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকে তারা আক্রমণ করছেন। কেউ বলছে শেখ হাসিনার মৃত্যু হবে জেলের ভেতর কিংবা নির্বাসনে, কেউ বলছে শেখ হাসিনা বা তার পরিবারের কারো আর বাংলাদেশে রাজনীতি করার জায়গা নেই, সুযোগ নেই। কেন তারা এসব কথা বলছে? তারা কারা? তারা তাদের মুখে এই ভাষা জোগালো। আর কেনই বা তারা এসব কথা বলছে? এই ভাষা তো কোনো কূটনৈতিক বিশ্লেষণের ভাষা নয়, কূটনীতির ভাষা নয়, এটি রাজনৈতিক আতঙ্কের ভাষা। কারণ শেখ হাসিনা ফেরা মানে শুধু একজন নেত্রীর দেশে ফেরা নয়, শেখ হাসিনা ফেরা মানে আওয়ামী লীগকে মুছে ফেলার প্রকল্পের রাজনৈতিক পরাজয়। প্রায় 2 বছর হতে চলল যে দেশটি তার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের শোষণ, সামরিক দমননীতি এবং সাম্প্রদায়িক রাষ্ট্রচিন্তা থেকে মুক্ত করে গড়ে তুলেছিলেন, সেই দেশ থেকেই শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। পরিস্থিতি আর কতটা খারাপ হতে পারে বলেন? কিন্তু এখানেই শেখ হাসিনার রাজনৈতিক চরিত্রটা আলাদা, তিনি অবিচল। আমেরিকান জেনারেল ডগলাস ম্যাকআর্থার ফিলিপাইন থেকে পিছু হটতে বাধ্য হয়ে বলেছিলেন আমি ফিরে আসব। শেখ হাসিনাও কার্যত সেই একই বার্তা দিচ্ছেন, আমি ফিরব। আর এই কথাটি এখন কাঁপিয়ে দিচ্ছে ওয়াশিংটনের একটি বিশেষ লবিস্ট মহলকেও। প্রশ্ন হলো, কারা এই লবিস্ট? কেন তারা শেখ হাসিনার ফেরার ঘোষণায় এতটা ভীত? জন ড্যানিলোভিচ ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর এবং ডেপুটি চিফ অফ মিশন ছিলেন। উইলিয়াম বি মাইলাম ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত। এখন তারা রাইট টু ফ্রিডম নামে একটি মার্কিন সংগঠনের ব্যানারে বাংলাদেশ নিয়ে কাজ করছেন। নাম মানবাধিকার, কিন্তু কার্যক্রমে রাজনৈতিক অভিমুখ চোখে পড়ার মতো। তারা অবৈধ ইউনূস সরকারের সঙ্গে দেখা করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। শুধু তাই নয়, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদেরকে শাস্তি দিয়েছিল 1971 সালে মানবতা বিরোধী অপরাধের জন্য, তার দলের সাথে, তার দলের নেতাদের সঙ্গে দেখা করেন, গোপনে বৈঠক করেন, ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর সঙ্গে বৈঠক করেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ, তারা ঢাকার মগ বাজারে গিয়ে, যে কথা বললাম, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গেও বৈঠক করেন। জামায়াতের ভাষায় বৈঠকটি হয়েছিল অত্যন্ত আন্তরিক এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশে। এই হৃদ্যতা বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে নিরীহ কোনো শব্দ নয়। 1971 সালে যে জামায়াত পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসাবে গণহত্যা, ধর্ষণ, লুটপাট এবং বুদ্ধিজীবী হত্যার রাজনৈতিক মদত জুগিয়েছিল, অংশ নিয়েছিল, সেই জামায়াতের সঙ্গে সাবেক মার্কিন কূটনীতিকদের এই ঘনিষ্ঠতা নিষ্ঠক সৌজন্য সাক্ষাৎ নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। বার্তাটি হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের শক্তিকে দুর্বল করে জামায়াত সমর্থিত বা জামায়াত সহনশীল একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে বাংলাদেশে। এবং এই বন্দোবস্তের পথে সবচেয়ে বড় বাধা শেখ হাসিনা।
এবং তারা এজন্যই বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে বিরাট অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। মাইকেল কুগেলম্যানের কথা বলি। মাইকেল কুগেলম্যানের মতো বিশ্লেষকরাও শেখ হাসিনার মৃত্যুদণ্ড, নির্বাসন এবং ভারতের মাটিতে তার রাজনৈতিক অবস্থান নিয়ে এমনভাবে মন্তব্য করছেন যেন বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কিছু বিদেশি থিঙ্ক ট্যাঙ্কের টেবিলে বসে নির্ধারিত হয়েছে বা হচ্ছে। অবশ্য হতেও পারে, কারণ বাংলাদেশে 2024 সালে মানে ডক্টর ইউনূসকে অবৈধভাবে ক্ষমতা দখল করাতে বা এই যে এনসিপি বা জুলাই সন্ত্রাসীদের ক্ষমতায় বসাতে এরাই তো বিদেশিদের হয়ে কাজ করেছে। কিন্তু তারা ভুলে যান যে বাংলাদেশ কোনো প্রোটেক্টরেট নয়, বাংলাদেশ কোনো পরীক্ষাগারও নয়। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যা জন্ম হয়েছে রক্ত দিয়ে, যুদ্ধ দিয়ে, গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে। তাই এই রাষ্ট্রের মূল চরিত্র নির্ধারণ করে বাংলাদেশের মানুষ, কোনো লবিস্ট, কোনো সাবেক কূটনীতিক এবং এখন পতিত সেই কূটনৈতিক সুযোগ ব্যবহার করে টাকার বিনিময়ে ভাড়া খাটা লেখক বা বিশ্লেষক নয়, কোনো সাবেক কূটনীতিক নয়, কোনো ভাড়া করা ন্যারেটিভ নির্মাতারাও নয়। বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে। তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানকে যারা নতুন বাংলাদেশের জন্ম বলে প্রচার করেছে, তারা আসলে বাংলাদেশকে পুরনো পাকিস্তানি মডেলে ফেরানোর দরজা খুলে দিয়েছে। ছাত্র আন্দোলনের আবরণে ইসলামী ছাত্র শিবিরের সংগঠিত সন্ত্রাস, তারপর অবৈধ ইউনূস সরকারের ক্ষমতা দখল, তারপর সাজানো নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের বিএনপি সরকারের উত্থান, এই যে পুরনো ধারাবাহিকতা, পুরো ধারাবাহিকতাটা আসলে কোনো স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক রূপান্তর নয়। এটি নির্বাচিত সরকার উৎখাত, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, মুক্তিযুদ্ধের চেতনাকে রাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া এবং জামায়াতকে পুনর্বাসনের একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রকল্প, মেটিকুলাস ডিজাইন। কিন্তু এই প্রকল্পের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা আওয়ামী লীগকে বুঝতে পারেনি। তারা ভেবেছিল দলীয় কার্যালয় বন্ধ করলে আওয়ামী লীগ শেষ, নিবন্ধন বাতিল করলে আওয়ামী লীগ শেষ, নেতাকর্মীদের গ্রেপ্তার করলে আওয়ামী লীগ শেষ, নেতাকর্মীদের হত্যা করলে আওয়ামী লীগ শেষ, শেখ হাসিনাকে নির্বাসনে রাখলে আওয়ামী লীগ নেতৃত্বহীন হয়ে পড়বে। অথচ আওয়ামী লীগ কোনো কাগুজে সংগঠন তো নয়। আওয়ামী লীগ বাংলার মাটি, ভাষা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, গণতান্ত্রিক সংগ্রাম, পুঞ্জীভূত ক্ষোভকে রাজপথে নিয়ে এসে অধিকার আদায়, রাষ্ট্র গঠনের ইতিহাসের সঙ্গে জড়ানো একটি রাজনৈতিক শক্তি। সেই শক্তিকে পুলিশ, বিজিবি, সেনা মোতায়েন করে সাময়িকভাবে চাপা রাখা যায়, কিন্তু মুছে ফেলা যায় কি? যায় না। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নিষেধাজ্ঞা, ধরপাকড় এবং কঠোর নিরাপত্তার মধ্যেও দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা রাস্তায় নেমেছেন। এটি প্রমাণ করে যে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক বাস্তবতা। বর্তমান বিএনপি সরকার এবং তার পেছনের অবৈধ ইউনূস সরকারের যে কাঠামো, এই বাস্তবতাকেই আসলে ভয় পায়। সে কারণেই সেনা, পুলিশ, মামলা, নিষেধাজ্ঞা, ট্রাইব্যুনাল, জামায়াত, শিবির, এনসিপি সবকিছু ব্যবহার করা হয়েছে এই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে। যে কোনো শক্তিশালী সরকার বা রাজনৈতিক দল তার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বাচনের মাধ্যমে মোকাবেলা করে। দুর্বল সরকার বা দুর্বল রাজনৈতিক দল নিষিদ্ধ করে, জেলে ভরে, ভয় দেখায়, হত্যা করে, তুরাগকাণ্ড ঘটায়। শেখ হাসিনার আমলে বাংলাদেশ যে উন্নয়ন দেখেছে, সেটিও এই লবিস্ট মহলের জন্য অস্বস্তির বিষয়। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, শতভাগ। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।